মহাজনপদ কিভাবে এসছে? মহাজনপদ এসছে একটা গোষ্ঠী, গোষ্ঠী থেকে জন, জন থেকে জনপদ, সেখান থেকে মহাজনপদ। মানে একটা রাজ্য তৈরি কিভাবে হচ্ছে সেটা আমরা বৈদিক পরবর্তীকাল থেকে, বৈদিক উত্তর যুগ বা উত্তর বৈদিক কাল থেকে আমরা কিন্তু এই জিনিসটা দেখে আসছি। তো এই যে সময়কালটা, যে সময়কালটায় মহাজনপদ চলছিল, মহাজনপদ মানে বিভিন্ন রকমের মহাজনপদ বা বিভিন্ন রকমের বলতে পারো রাজ্য, বিভিন্ন রকমের রাষ্ট্র তৈরি হচ্ছিল এক একটা ক্ষেত্রীয় রাজাদের উপর বেস করে। তো সেই সময়ে কোন রাজা সেই সময় 16টা মহাজনপদ আমরা ডিসকাস করে নিয়েছি। এইবার 16টা মহাজনপদ যেগুলো ছিল বা 16টা রাজ্য ছিল, তাদের মধ্যে ইম্পর্টেন্ট কে ছিল, তাদের মধ্যে কে সমস্ত ক্ষেত্রগুলোকে একা অধিকার করে নেওয়ার পর সমগ্র উত্তর ভারত জুড়ে একটা বিশাল সাম্রাজ্য গঠন করেছিল তারা, সেই অঙ্গরাজ্য বা সেই মহাজনপদটা কোনটা? চলো আজকে সেই মহাজনপদ নিয়ে আমরা একটু ডিসকাস করব। সেই মহাজনপদ হচ্ছে মগধ ডাইনেস্টি। মগধ বা মগধের উত্থান, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মগধের উত্থান। দেখো, প্রথম অবস্থায় মহাজনপদগুলি আমরা সমস্ত কিছু জেনে নিয়েছি। মহাজনপদগুলো 16টা মহাজনপদ, তার মধ্যে বৈশালী অঙ্গ ছিল কোশল, কাশী, ব্রিজি, চেদি, মল্ল প্রভৃতি, এইগুলো সবকটা মহাজনপদ ছিল। সেই মহাজনপদগুলো কোনো মহাজনপদগুলো এতটা বৈভব বা প্রতিপত্তিশালী বা এত দূর পর্যন্ত রাজত্ব করতে পারেনি যেটা মগধ পেরেছিল। তার পিছনের কারণ কি, এবং মগধের কোন রাজা, মগধে কোন কোন ডাইনেস্টি পরপর এসছে, আমরা সেই ডাইনেস্টিগুলোকে আজকে দেখবো এবং কারণগুলো কি সেগুলো তার সঙ্গে সঙ্গে আলোচনা করবো তার কারণগুলো। দেখো, মগধে যখন প্রথম যে ডাইনেস্টিটা আসে, মানে প্রথম মহাজনপদ হলো, তারপর যে ডাইনেস্টি আসলো, সেই ডাইনেস্টি মানে যে রাজারা আসলো তাদের সেই বংশের নাম হচ্ছে হর্ষঙ্ক বংশ বা হরিয়ঙ্ক বংশ। হিন্দিতে বা মানে ইংলিশে যদি আমরা উচ্চারণ করি হরিয়ঙ্ক বংশ বা বংশ, আর যদি আমরা বাংলায় বলি তাকে বলা হবে হর্ষঙ্ক বংশ। এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা যদিও ধরা হয় বিম্বিসারকে আমরা ঐতিহাসিকভাবে ধরেছি, কিন্তু কিছু কিছু গ্রন্থে, বৌদ্ধ গ্রন্থ থেকে আমরা মানে মোটামুটি জানা যায় যে বিম্বিসারের গ্র্যান্ডফাদার মানে তার দাদু ঠাকুরদা এই সময় তারা প্রতিষ্ঠা করে গেছিল এই বংশ, কিন্তু তাদের ইতিহাস আমরা পাই না বলে আমরা বিম্বিসার থেকে শুরু করছি। বিম্বিসারকে ধরে নিয়ে যে বিম্বিসারে হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। তাহলে যদি বলে যে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে, তাহলে কোয়েশ্চেনের যে অপশনটা থাকবে সেই অপশনটা থাকবে বিম্বিসার, নট বিন্দুসার। বিন্দুসার আর বিম্বিসারের সঙ্গে কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। বিন্দুসার কিন্তু পরবর্তী মৌর্য সাম্রাজ্য ছিল। কার? অশোকের বাবার নাম ছিল বিন্দুসার, ঠিক আছে, অশোকের পিতার নাম ছিল বিন্দুসার। বিম্বিসার আর বিন্দুসার দুটোকে এক করবে না কোনো সময়। বিম্বিসার আলাদা, বিম্বিসারকে না হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, চলতি কথায় আমরা প্রতিষ্ঠাতা বলি, যদিও বা প্রতিষ্ঠাতা অ্যাকচুয়াল প্রতিষ্ঠাতা তিনি কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, তা থাকা সত্ত্বেও বিম্বিসারকে আমরা কি বলছি, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা যে বিম্বিসার ছিলেন, তিনি 52 বছর রাজত্ব করেছিলেন একটা সাম্রাজ্যে। একজন রাজা যদি 52 বছর ধরে 52 ইয়ার রাজত্ব করে, তার মানে জানতে হবে তার ক্যাপাসিটি কতটা ছিল এবং তিনি কিরকম ভাবে রাজত্বটা চালিয়ে গেছিলেন। এবং তার সময় সব থেকে বেশি মগধ যে এক্সপ্যান্ড করছে, মগধ যে বাড়ছে, মগধের যে উত্থান, সেটার রাস্তা দেখিয়ে দিয়ে গেছিল কে? বিম্বিসার তার রাস্তা দেখিয়ে দিয়ে গেছিল। এবং বিম্বিসারের সময় থেকেই ধীরে ধীরে এক একটা রাজ্য ধীরে ধীরে মগধের সঙ্গে জুড়তে থাকে। সেটা কিরকম ভাবে জুড়তে থাকে না, মগধের মানে বিম্বিসারের বুদ্ধি যদি তুলনা করতে হয় অন্যান্য রাজাদের সঙ্গে, তাহলে বিম্বিসারের বুদ্ধি ছিল অসাধারণ। তিনি তিনটি উপায় অবলম্বন করতেন সমগ্র রাজ্যকে, সমস্ত আশেপাশে যত মহাজনপদগুলো আছে সেটাকে অ্যাকোয়ার করার জন্য। কিরকম তিনটে? এক হচ্ছে, দেখো আমাদের বলে না সাম দাম দণ্ড ভেদ, তিনটে জিনিস আছে, সাম দাম দণ্ড ভেদ। তাহলে বিম্বিসারও ঠিক ওই সময় এই নীতি অ্যাপ্লাই করেছিল নিজের এক্সপ্যানশনের জন্য, রাজ্য জয় করার জন্য। কিরকম ভাবে? তিনি তিন রকমের, যেটা বললাম, তিন রকমের অ্যালায়েন্স করতেন। সেটা হচ্ছে, এক হচ্ছে বৈবাহিক সূত্রে, মানে ম্যাট্রিমোনিয়াল, বৈবাহিক সূত্রে ম্যাট্রিমোনিয়াল। কিরকম জিনিসটা? এখন মানে তখনকার যুগ থেকেই চলে আসছে ওই যে পরবর্তী বৈদিক যুগ বলেছিলাম, যত রকমের বাজে যে আমাদের হিন্দুদের মধ্যে যত রকমের বাজে কুসংস্কার বলো, প্রথা বলো, যা কিছু এসছে সব পরবর্তী বৈদিক যুগ থেকে এসছে। উত্তর বৈদিক কালে কিন্তু, ঋগ্বেদিক কালে কিন্তু এরকম ছিল না। সুতরাং সেই নিয়ে পরবর্তীকালে আমরা দেখবো যে সমাজ সংস্কারকরা কেন বৈদিক কালকে, পূর্ববর্তী বৈদিক কাল এবং পরবর্তী বৈদিক কালের সময়টাকে কেন এত ডিস্টেন্স করে তারা ডিস্টিংক্ট ভাবে দেখেছেন, তারা কেন দেখেছেন। পরবর্তী সমস্ত ধর্মীয় সংস্কারক, যারা রাজা রামমোহন রায় থেকে শুরু করে
বিবেকানন্দ থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে, যত ধরনের স্বামী দয়ানন্দ সরস্বতী থেকে শুরু করে, তারা ক্রিটিসাইজ করেছে কোন সময়টাকে, পরবর্তী বৈদিক যুগকে, নট আর্লিয়ার বেদিক পিরিয়ডকে। ঠিক আছে তো, কারণ আর্লিয়ার বেদিক পিরিয়ডে আমাদের সমাজ ব্যবস্থা খুব সুন্দর ছিল। পরবর্তী বৈদিক যুগে পুরোহিতরা নিজেদের ক্ষমতা নিজেদের হাতে রাখার জন্য বা নিজেদের ক্ষমতাকে সর্বভূত করার জন্য, উপরি করার জন্য তারা এই সিস্টেমটাকে তৈরি করেছিল, এবং যত রকমের খারাপ কুসংস্কার থেকে শুরু করে যা কিছু সেই সময় থেকে এসেছিল। তো ডাউরি প্রথা তখন থেকে, মানে ডাউরি বলতে কি না, পণ প্রথা, সেই সময় থেকেই কিন্তু চলে আসছে। সেইটার মানে সুদে আসলে সেটার সুবিধা ভোগ করেছিল কে? বিম্বিসার। ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স প্রথম করতো, ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স, তারপরে ফ্রেন্ডলি অ্যালায়েন্স। ঠিক আছে, ফ্রেন্ডলি অ্যালায়েন্স যদি না হতো, ফ্রেন্ডলি অ্যালায়েন্স কাদের সঙ্গে করতো? যারা তার থেকে একটু বেশি শক্তিশালী ছিল তাদের সঙ্গে ফ্রেন্ডলি অ্যালায়েন্স ছিল, যেমন অবন্তীর কথা বলবো। ঠিক আছে তো, আর তারপরে লাস্ট ছিল হচ্ছে তোমার যুদ্ধ, যারা মগধের থেকে একটু কম শক্তিশালী ছিল, যাদের সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ করে তাদের রাজ্য দখল করে নিত। এইভাবে মোটামুটি প্রথম থেকে তিনি অনেকগুলো রাজ্যকে নিজেদের মধ্যে আনে। প্রথম তো অঙ্গরাজ ব্রহ্মদত্তকে হারিয়ে ফার্স্টেই অঙ্গরাজ নিয়ে আসলো, অঙ্গকে নিজের কাছে নিয়ে আসলো, অঙ্গ মহাজন পদ যেটা ছিল সেটাকে নিজের মধ্যে, মগধের মধ্যে অন্তর্ভুক্ত করলো। ফার্স্ট অঙ্গ দিয়ে শুরু করে, তারপরে তার এই তিনটে পলিসি তিনি কাজে লাগান। ফার্স্ট হচ্ছে ম্যাট্রিমোনিয়াল। দেখো ম্যাট্রিমোনিয়ালে কতগুলো সাম্রাজ্য তিনি নিজের কাছে পাবে। ম্যাট্রিমোনিয়ালে কি করলো? মহাকোশলা দেবী, মানে কাশী কোশল আমরা পড়েছিলাম, কোশলের রাজকন্যা ছিলেন মহাকোশলা দেবী বলা হয় তাকে, মানে কোশলার রাজকন্যা মহাকোশলা দেবী। ঠিক আছে, তিনি বিয়ে করলেন কোশলা দেবীকে বিয়ে করার সাথে সাথে তিনি পেয়ে গেলেন কি? তিনি কাশী, যেহেতু কোশলার তার আগেই কাশীকে কোশলা নিজের কাছে, মানে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল, তো কোশলাকে বিয়ে করার পরে কাশীকে তিনি পেলেন ডাউরি হিসাবে, নিজের মগধের অন্তর্গত করে নিলেন। ডাউরি হিসাবে পেয়েছে, ডাউরি মানে পণ হিসাবে পেয়েছে কাশীকে, তাহলে ফ্রিতে পেয়ে গেল কি জিনিস? কাশীকে পেয়ে গেল ফ্রিতে। কোশলা তো আছেই। চেল্লান্না, লিচ্ছবি। ঠিক আছে তো, লিচ্ছবি মানে হচ্ছে বৈশালীর দিকটা, তাই তো। লিচ্ছবি রাজকন্যা ছিলেন চেল্লানা, যার বাবার নাম ছিল চেতক। বাবার নাম কে ছিল? চেতক। তাহলে লিচ্ছবির রাজকন্যা ছিল চেল্লানা, তাকে তিনি বিবাহ করে তিনি ডাউরি হিসাবে সেখান থেকে কিছু লাভ করেন। তিনি মদ্ররাজ, যেটা পাঞ্জাবে ছিল। কোথায় ছিল? পাঞ্জাব। মদ্ররাজ তার কন্যা খেমাকে বিবাহ করেন, ফলে সেই দিকটাতেও তিনি তার অ্যালায়েন্স তৈরি হয়। তো সমস্ত জায়গায় যাতে তার উপরে কোনো থ্রেট না আসে বাইরের থেকে, এবং ডাউরি হিসাবে কিছু কিছু জায়গা তিনি এইভাবে নিজের কাছে নিতে থাকেন। তাহলে তারপরে বিদেহর রাজকন্যা বাসবীকে বিয়ে করেন, আম্রপলিকে বিয়ে করেন। ঠিক আছে তো, তিনি বিয়ে করতে বড্ড ভালোবাসতেন, মানে বিম্বিসারের একটা শখ ছিল প্রচুর বিয়ে করব, সেই শখটাও মিটে গেছিল, সেই শখটাও মিটতো, এবং তার সঙ্গে সঙ্গে কি আসতো? এক্সট্রা যেটা পাওনা, সেটা হচ্ছে তার প্রত্যেকটা বিবাহের সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গা তার মগধের অন্তর্গত হতে থাকতো। তারপরে গ্রেট পলিসি, ফ্রেন্ডলি অ্যালায়েন্স কিরকম না, অবন্তী ওই সময় একটা খুব শক্তিশালী রাজ্য ছিল। তো অবন্তীর রাজা প্রদ্যোত, অবন্তীর রাজাকে ছিল প্রদ্যোত। কি নাম? প্রদ্যোত। তো এই প্রদ্যোতের এক সময় খুব শরীর খারাপ হয়, শরীর খারাপটার নাম হচ্ছে জন্ডিস। ঠিক আছে, ভালো করে বুঝবে, শরীর খারাপটার নাম হচ্ছে জন্ডিস। তো এই সময় বিম্বিসারের কাছে একজন, তখন তো আয়ুর্বেদ ছাড়া তখন আর কিছু ছিল না, আয়ুর্বেদ ডক্টর একজন ছিলেন, তার নাম ছিল জীবক। তিনি জীবককে পাঠান কোথায়? জীবককে কোথায় পাঠাচ্ছে? অবন্তীতে। কিসের জন্য পাঠাচ্ছে অবন্তীতে? না, প্রদ্যোতের জন্ডিস ঠিক করার জন্য। তো তার সঙ্গে ফ্রেন্ডলি অ্যালায়েন্স হলো, সুতরাং অবন্তীর কাছ থেকে তার কোনো থ্রেট নেই। তিনি সেটুকু বুঝে গেলেন যে অবন্তীর কাছ থেকে কোনো থ্রেট নেই, বা পরবর্তীকালে আমি আস্তে আস্তে আমার সেনা আরো বড় করব, তারপরে আমি অবন্তীকে নিজের কাছে নেব। কিন্তু প্রাথমিক দিকে অবন্তীর কাছ থেকে কোনো তার থাকলো না, থ্রেট তো থাকলো না অন্তত, কারণ অবন্তী ওই সময় একটু শক্তিশালী ছিল। তাহলে এই জায়গাটা তিনি ফ্রেন্ডলি অ্যালায়েন্স তৈরি করলেন, ফ্রেন্ডলি অ্যালায়েন্স ছিল, খুব ভালো ছিল। তারপরে যুদ্ধ জয় করে তিনি ব্রিজি, চেদি, যেসব ছোট ছোট রাজ্যগুলো ছিল, বৎস, যেসব ছোট ছোট রাজ্যগুলো ছিল, সেইগুলোকে কিন্তু আস্তে আস্তে নিজের ভিতরে, মগধের ভিতরে আনার চেষ্টা করছে। এইবার সঙ্গে এইগুলোকে তো তিনি আনার পরে, আর এই একটা কোয়েশ্চেন, বিম্বিসারকে কি নামে ডাকা হতো? ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম কোয়েশ্চেন বা সেন্ট্রালের ম্যাক্সিমাম পরীক্ষায় এই কোয়েশ্চেনটা কিন্তু খুব আসে। বিম্বিসারের উপাধি কি ছিল? বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। দুটো কোয়েশ্চেন, একটা হচ্ছে বিম্বিসারের উপাধি কি ছিল, আর একটা হচ্ছে অজাতশত্রুর উপাধি কি ছিল। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক, অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। দুটোর ভিতরে গুলিয়ে যায়, কিন্তু বিম্বিসারের
আমার সঙ্গে নিজেরা মনে রাখো, তাহলে দেখবে, বলতে থাকো, দেখবে মুখস্থ হয়ে যাবে। বিম্বিসারের উপাধি কি ছিল? শ্রেণিক। অজাতশত্রুর উপাধি কি ছিল? কুনিক। বিম্বিসার কিরকম ভাবে রাজ্য জয় করছিলেন? তিনটে পলিসিতে, ম্যাট্রিমোনিয়াল পলিসি, ফ্রেন্ডলি অ্যালায়েন্স আর ওয়ার। তিনি কাকে কোন কোন রাজ্যকে অঙ্গরাজ দখল করেছিল? কাশিগ্রাম তার হয়ে গেছিল, বৈশালীর সঙ্গে, লিচ্ছবির সঙ্গে তার অ্যালায়েন্স হয়েছিল, কিছু কিছু জায়গা সেখান থেকে পেয়েছিল, ঠিক আছে। তারপরে তার রাজত্বকাল কতটুকু ছিল? বলেছি 52 বছর। মোটামুটি তার রাজত্বকাল 545 থেকে আমরা 493 পর্যন্ত ধরতে পারি, 493 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তার রাজত্বকাল ছিল। এই রাজত্বকালের মধ্যে তিনি বিরাটভাবে রাজত্ব, মানে মগধকে একটা বিরাট জায়গায় রেখে কিন্তু তিনি গেছিলেন, ঠিক আছে। এই চেল্লানা বা এই লিচ্ছবিদের পরবর্তী এই লিচ্ছবিরাই অজাতশত্রুর সঙ্গে একটা ঝামেলা বাঁধবে, তখন লিচ্ছবিদের পুরোপুরি বৈশালীকে অজাতশত্রু দখল করবে। সেটা কিভাবে, সেটা আসছে। তারপর সেকেন্ড রাজা হলো হর্ষঙ্ক বংশের সেকেন্ড রাজা কে হলো না? অজাতশত্রু। 493 খ্রিস্টাব্দ থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে, বিসি। সবকিছু মনে রাখবে, এগুলো সব হচ্ছে বিসিই তে, কিন্তু নট মানে কমন এরা। এখন তো বলা হয় বিফোর কমন এরা, আগে বলা হতো এটা তোমার বিসি এডি বলা হতো, এখন বিসি আর কমন এরা সি আর বিসি বলা হয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই খ্রিস্টপূর্বাব্দের কথা আমি বলছি, ঠিক আছে, কোনোটা খ্রিস্টাব্দের নয়, খ্রিস্টাব্দ অনেক পরে এখন। এবার আসছে অজাতশত্রু। অজাতশত্রু ছিল পিতৃহন্তা। আমরা বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে যেটা পাই সেটা হচ্ছে অজাতশত্রু ছিল পিতৃহন্তা, মানে বাবা বিম্বিসারকে, তিনি তার পিতা বিম্বিসারকে হত্যা করে রাজসিংহাসনে বসে। মানে তার জলদি এতটাই তাড়াহুড়ো ছিল রাজসিংহাসনে বসার জন্য বা তার অন্য মাতা মানে যারা যারা রয়েছে এখানে অনেককে বিয়ে করেছিল, তো অন্য যদি কেউ যুবরাজ হয়ে যায়, যারা ধরো বিম্বিসার অন্য কাউকে রাজগদিতে বসিয়ে দিল, সেই ভয় তার মধ্যে ছিল, এবং সেই ভয় থাকার দরুন তিনি অজাতশত্রু কি করে? অজাতশত্রু নিজের বাবাকে হত্যা করে, নিজের পিতাকে হত্যা করে তিনি সিংহাসনে বসেন, ঠিক আছে। এই রকম কেস আমরা আমাদের ইতিহাসে, ইন্ডিয়ান হিস্ট্রিতে, ইন্ডিয়ান অ্যানশিয়েন্ট হিস্ট্রি বলো বা মেডিয়েভাল হিস্ট্রি বলো, এরকম কেস আমরা প্রচুর পাই। শুধুমাত্র মুঘলদের ভিতরে এই জিনিসটা ছিল বা সুলতানদের ভিতরে এই জিনিসটা ছিল এরকম নয়। আমাদের এই যে এই সময়কালীন কি সমাজ ছিল? আমাদের সময় ছিল উত্তর বৈদিক কাল। তার মানে আমাদের এখানকার যারা বংশোদ্ভূত, যারা আর্য ছিল, তাদেরই সময়কাল চলছে, তাদেরই বংশ চলছে। সুতরাং সেখান থেকে শুরু হয়েছে পিতৃহন্তা, যে একটা পিতৃহত্যা করে সিংহাসন লাভ করব, বা ভাইকে মেরে সিংহাসন লাভ করব, দাদাকে মেরে সিংহাসন লাভ করবো। এটা বহু পুরনো ট্র্যাডিশন আমাদের এখানে এটা কোনো এরকম ব্যাপার নয় যে মুঘলরা এনেছে, বাইরের থেকে আমরা পেয়েছি, এরকম নয়। দিস ইজ মানে ফ্রম ভেরি বিগিনিং। আমরা যদি দেখি মগধের উত্থান যদি আমরা দেখি, মানে মহাজনপদ, মানে উত্তর বৈদিক কাল, সেই সময় থেকে এই সিস্টেমগুলো কিন্তু চলে আসছে। আমরা পরপর দেখবো, সবাইকে দেখবো, প্রত্যেকটা বংশে দেখবো এক একজন করে যারা নিজেদের পিতাদের হত্যা করে তারপরে সিংহাসন লাভ করেছে, ঠিক আছে। তো অজাতশত্রুর ফার্স্টে কি করলো? অজাতশত্রুর উপাধি বললাম কি? অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। তার রাজত্বকাল 493 থেকে 460, কুনিক তিনি। আচ্ছা, বিম্বিসারের রাজধানী ছিল রাজগীর বা গিরিব্রজ, দুটো একই জিনিস। আমি আগের দিনও বলেছিলাম, রাজধানী হচ্ছে গিরিব্রজ বা রাজগৃহ বা রাজগৃহ, যেটাই বলো, গিরিব্রজ। যা কোয়েশ্চেনে থাকবে, গিরিব্রজ যদি অপশনে থাকে গিরিব্রজ থাকে, যদি রাজগীর থাকে, যদি রাজগৃহ থাকে, সবকটাই কিন্তু এক জিনিস। রাজধানী ছিল রাজগীর। এখানকার রাজধানীও অজাতশত্রু রাজধানী চেঞ্জ করেনি, আর অজাতশত্রুর সময়ও রাজধানী ছিল রাজগীরে বা গিরিব্রজ বা রাজগৃহে। শুধু একটাই সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যেহেতু কৌশল, মানে নিজের বাবাকে যেহেতু হত্যা করেছে, আর মা কে ছিল? কোশলা। তো কোশলা কোথাকার রানী ছিল, কোথাকার রাজকন্যা ছিল? কোশলের, ঠিক আছে। তো কোশলের জামাই যে বিম্বিসার, তাকে যদি হত্যা করে, তাহলে সেখানকার রাজারা কি চুপচাপ বসে থাকবে? নিশ্চয়ই রেগে যাবে। তো রেগে যাওয়ার কারণে কোশলার ভাই ছিল প্রসেনজিৎ, তার নাম ছিল কি? প্রসেনজিৎ। কোশলার যে ভাই, তার নাম ছিল প্রসেনজিৎ। প্রসেনজিৎ রেগে মেগে কাশীকে বলল যে না, আর কাশী দেওয়া যাবে না, কাশীকে নিজের অন্তর্গত করে নিতে চাইল। তখন অজাতশত্রুর মাথায় টনক নড়ল। টনক নড়া মানে কি? টনক নড়া ফড়া কিছু না। প্রসেনজিৎ বলল আমি দেবো না, অজাতশত্রু বলছে আমি ছাড়বো না, ঠিক আছে। ঠিক এই রকম সময়ে অজাতশত্রুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বা অ্যালায়েন্স তৈরি হলো। বললাম না, ওই সময় অ্যালায়েন্স তৈরি হওয়াটা একটা খুব বিরাট ব্যাপার ছিল। মানে যা কিছু তুমি মেরে ফেলো, খুনি বা যা কিছু হও না কেন, অ্যালায়েন্স তৈরি করা, বিয়েটা হচ্ছে সবসময় একটা বড় জিনিস ছিল। তো প্রসেনজিৎ কি করলো? তখন প্রসেনজিৎ এবং অজাতশত্রু মিলে একটা অ্যালায়েন্স তৈরি করলো। প্রসেনজিতের মেয়ে নাম ছিল ভজারি কুমারী। কি ছিল? ভজারি কুমারী। তো প্রসেনজিতের মেয়েকে তখন কে বিয়ে করছে? তখন বিয়ে করছে অজাতশত্রু। এবং অজাতশত্রুকে বিয়ে করা, অজাতশত্রু যেই প্রসেনজিতের মেয়েকে বিয়ে করলো, সেই সঙ্গে সঙ্গে কাশী গ্রাম আবার পুনরায় কার কাছে চলে আসলো? অজাতশত্রুর কাছে, ঠিক আছে। বোঝা গেল? তার মানে মামার মেয়েকে বিয়ে করার ট্র্যাডিশন শুধুমাত্র এখন যেটা বলা হয় যে মুসলিমদের ভিতরেই এইসব জিনিসগুলো হয়, না, এইসব জিনিসগুলো আগেও প্রিভ্যালেন্ট ছিল ইন্ডিয়ান কালচারে,
ঠিক আছে? তো শুধুমাত্র মুসলিমদের দোষ দিয়ে বা মুসলিমদের গালাগালি দিয়ে এই ব্যাপারে লাভ নেই। যারা গালাগালি দেয়, যে পলিটিক্যাল রং যারা রাঙানোর চেষ্টা করে সবকিছুতে, সেই রাজনীতিবিদদের এইটুকু অন্তত জানা উচিত যে এই জিনিসগুলো কোথা থেকে চলে আসছে, হিস্ট্রিটা একটু জানা উচিত। যারা পলিটিক্সের নামে, তাদের অন্তত হিস্ট্রি আর কনস্টিটিউশনটা একটু জানা উচিত, তাহলে তারপরে এসে নেমে কথা বললে সেটা শুনতে ভালো লাগে। যারা এসে কথা বলে, যারা এসে লেকচার দেয়, তারা ইতিহাসের ইও জানে না, পলিটিক্সের পিও জানে না, তারা এসে লেকচার দেয়। যাই হোক, তো অজাতশত্রু, ভজারি কুমারী অজাতশত্রু কাকে বিয়ে করলো? প্রসেনজিৎ, মানে নিজের মামা, মামার মেয়েকে বিয়ে করলো। মামার মেয়েকে বিয়ে করার পরে কাশীকে আবার নিজের কাছে নিয়ে গেল। এবার তার কাছে সমস্যা ছিল একটাই, সেটা হচ্ছে লিচ্ছবি। দেখো, লিচ্ছবিও সেম কেস। লিচ্ছবিদের ইয়ে কে ছিল? চেল্লানার স্বামী কে ছিল? বিম্বিসার। তো সেইখানেও জবরদস্তি, সেইখানেও সমস্যা। তো লিচ্ছবির চেল্লানার বাবা কি? চেতাক। ঠিক আছে, তো চেতাকের সঙ্গে যুদ্ধ হওয়াটা স্বাভাবিক। তখন লিচ্ছবির রাজা কি করলো? লিচ্ছবির রাজা লিচ্ছবির সঙ্গে 36টা আরো রাজা, মানে রাজ্য মিলে 16 বছর ধরে যুদ্ধ হয়। 16 বছর, বুঝতে পারছো? 16 ইয়ার্স লিচ্ছবিদের সঙ্গে অজাতশত্রু যুদ্ধ হয়, কিন্তু তারপরেও অজাতশত্রু জিতে যায়। এবং অজাতশত্রু জিতে যাওয়ার পরে বৈশালী অজাতশত্রুর নামে চলে আসে। অজাতশত্রু বৈশালীকে জয় করে, লিচ্ছবিদের হারিয়ে। তার সঙ্গে আরো কিছু কিছু ক্ল্যান যারা এর সঙ্গে যুদ্ধে যোগদান করেছিল লিচ্ছবিদের সঙ্গে, সেই ক্ল্যানগুলোকে কিন্তু অজাতশত্রু জিতে যায় এবং সমগ্র জায়গাটাকে, সমগ্র মগধটাকে আরো এক্সপ্যান্ড করে। তারপরে যে আসে সে হচ্ছে উদয়ন। এই উদয়নও ছিল পিতৃহন্তা, মানে এদের ট্রেডিশনটা পুরো ছিল পিতৃহন্তা। এই যে তারপরে আমি উদয়নের পরে যে রাজাদের নাম লিখেছি, অনুরুদ্ধ, মুন্ড, নাগদশক, যদিও বা এগুলো ইম্পর্টেন্ট নয়, উদয়ন পর্যন্ত এই লাস্ট, সে তাও এরা প্রত্যেকের বাবাকে হত্যা করে তবে তার সিংহাসনে বসেছে। ঠিক আছে? তো এই সময় যেহেতু এই জিনিসটা একটা ট্রেডিশনে চলে এসেছিল, তো সেখানকার প্রজারা এদের বিরুদ্ধে এদের উপরে বীতশ্রদ্ধ হয়ে গেছিল, যে প্রত্যেকেই আসছে, প্রত্যেকের বাবাকে মারছে, তারপরে এসে সিংহাসন দখল করছে। এবং তারপরে অজাতশত্রুর পরে আর কোনো যোগ্য রাজা হর্ষঙ্ক বংশে ছিল না। উদয়নের কাজ একটাই ছিল, সেটা হচ্ছে উদয়ন শুধুমাত্র তার রাজধানী স্থানান্তর করেছিল কোথায়? পাটালিপুত্রে। তাছাড়া বাদ বাকি এদের জানার মতো এদের হিস্ট্রি আর কিছু নেই। তারপরে যে রাজারা আসে, সেই রাজারা হচ্ছে অনুরুদ্ধ, মুন্ড, নাগদশক। ঠিক আছে, নাগদশকের লাস্ট। নাগদশককে হত্যা করবে কে? এবার নাগদশককে হত্যা করবে তারই একজন সভাসদ, তার নাম হচ্ছে, এখান থেকে এবার চলে আসবো আমরা শিশুনাগ বংশে বা শিশুনাগ ডাইনেস্টি। তারই একজন সভাসদ, বললাম না, প্রজারা বীতশ্রদ্ধ হয়ে রাজাদের উপরে একদম পুরো, তাদের কোনো ইয়েই ছিল না, মানে শ্রদ্ধা, ভক্তি, জ্ঞান কিচ্ছু ছিল না। তো সেই সুযোগে শিশুনাগ, তাদের মধ্যে একজন সভাসদ ছিল শিশুনাগ, তিনি নাগদশককে হত্যা করে তিনি মগধের সিংহাসনে বসেন। এবং শিশুনাগ সাম্রাজ্যকে তারপরে এক্সপ্যান্ড করা শুরু করে। শিশুনাগের রাজধানী পাটালিপুত্র চলে এসেছিল, উদয়ন পাটালিপুত্রে নিয়ে এসেছিল। পাটালিপুত্র থেকে আবার রাজধানী কোথায় নিয়ে যায়? রাজগীর। এবং রাজগীরের পরে তিনি নিয়ে যায় বৈশালী, কারণ বৈশালীকেও তিনি জয় করেন। এই ছিল শিশুনাগ। তারপরে শিশুনাগের পরে যে বসেন, তার নাম হচ্ছে শিশুনাগের পুত্র কালাশোক বা কাকবর্ণ, তিনি সিংহাসন দখল করে। তার সিংহাসন দখল। এবার আস্তে আস্তে কি হচ্ছে, এরা প্রত্যেকেই, শিশুনাগ, কালাশোক, প্রত্যেকে একটা দুটো করে মহাজনপদ নিজেদের আন্ডারে, মগধের এক্সপ্যানশন কিন্তু চলছে, মগধের এক্সপ্যানশন এদিকে পরপর এরা প্রত্যেকেই করছে। শিশুনাগও কিছু করছে, কালাশোকও কিছু করছে, যেহেতু ইম্পর্টেন্ট নয় সেহেতু আমি বলছি না এখানে। আর তার রাজধানী কোথায় স্থানান্তর করেন? কোথায়? পাটলিপুত্রে। আবার রাজগীর, বৈশালী হলো। এই জিনিসগুলো, এই কোয়েশ্চেনগুলোই পরীক্ষায় আসে, যে কালাশোকের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্রে। শিশুনাগ রাজধানী কোথা থেকে কোথায় স্থানান্তর করেছিলেন? বৈশালীতে। এই কোয়েশ্চেনগুলি আসবে, পাটালিপুত্রতে নিয়ে আসে। তার মধ্যে একটা জিনিস যেটা হয়েছিল, সেহেতু বিম্বিসার, অ্যাকচুয়ালি দেখো, বিম্বিসারের সময়কাল আর জৈনিজম, মানে বুদ্ধ এবং জৈনের সময়কাল একই। 545 বলছি, ঠিক ওই সমকালীনই ছিল বিম্বিসার এবং বুদ্ধ বা জৈন দুজনে। মহাবীর যিনি ছিলেন, তিনি সেম টাইমে ছিলেন। সুতরাং বিম্বিসার দুটো ধর্মের প্রতি, মানে ধর্মের প্রতি তার, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম দুটো ধর্মের প্রতি তার আনুগত্য ছিল। অজাতশত্রু বৌদ্ধ ধর্মের প্রতি একটু বেশি ঝোঁকা ছিল। সুতরাং ফার্স্ট বৌদ্ধিস্ট কাউন্সিল কোথায়, কার সময় হয়? অজাতশত্রু। আমি কোথায় পড়বো এটা এখানে পড়বো না, তার কারণ তাহলে গুলিয়ে যাবে। বুদ্ধিজম যখন পড়বো, তার কতগুলো 4টে কাউন্সিল কোথায় হয়েছিল, কোন সময় হয়েছিল, সেটা পড়বো। ঠিক আছে, শুধু এখানে এইটুকু মনে রাখো যে অজাতশত্রুর সময় ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল কোথায়? অজাতশত্রুর সময়কালে। তাহলে এটা গেল। শিশুনাগ বংশ, কালাশোক, মানে শিশুনাগ ডাইনেস্টি শেষ হলো। এই শিশুনাগ ডাইনেস্টি শেষ হওয়ার পরে যে আরেকটা বড় ডাইনেস্টি আসে, মানে যে একটা বড় রাজা, যিনি একটা বড় রাজা হয়, তিনি হচ্ছেন নন্দবংশের মহাপদ্ম নন্দ। কালাশোককে হত্যা করে তিনি, কালাশোকের কি ছিলেন? কালাশোকের সেনাপতি ছিলেন। তিনি মহাপদ্ম নন্দ কালাশোককে হত্যা করে প্রথম নন ক্ষত্রিয়, মানে অক্ষত্রিয়, প্রথম অক্ষত্রিয় কোনো রাজা
ভারতবর্ষের ইতিহাসে যে হয়েছে সেটা হচ্ছে মহাপদ্ম নন্দ। তার নামে অনেক কিছুই, তিনি শূদ্র ছিলেন বা অনেক কিছুই আমরা শুনতে পাই। তার বাবা নাপিত ছিলেন, মা ছিলেন বারাঙ্গনা, তিনি শূদ্র ছিলেন, ঠিক আছে, এরকম কিছু কিছু অনেক বইতে অনেক রকম ভাবে আমরা পাই। তবে যাই হোক, তিনি ছোট জাতের মানুষ ছিলেন। তিনি কালাশোককে হারিয়ে, কালাশোককে হত্যা করে তিনি প্রথম অক্ষত্রিয়, মানে তখনকার দিনে একটাই ইয়ে ছিল যে ক্ষত্রিয়রা সিংহাসন রাজা হবে, পুরোহিতরা তাদেরকে তাদের আদেশ দেবে বা তাদের তাদের ইয়ে তোমার কি বলে পরামর্শদাতা বা যাই বলো, সেটা অ্যাডভাইজারি, সেটা পুরোহিতরা থাকবে। এই হচ্ছে তখনকার দিনে সিস্টেম ছিল। কিন্তু প্রথম নন ক্ষত্রিয় যে রাজা ছিলেন তিনি মহাপদ্মনন্দ, এবং তিনি ছিলেন সাংঘাতিক লোক। সাংঘাতিক লোক মানে প্রচন্ড পরাক্রমশালী। মগধের একমাত্র, মগধকে পুরো সমগ্র উত্তর ভারত যদি প্রথম দখল করেছিলেন কে? মহাপদ্মনন্দ। সমগ্র উত্তর ভারত মানে এদিকে অঙ্গ থেকে ওদিকে তক্ষশিলা পর্যন্ত পুরো সমগ্র উত্তর ভারতকে একজন রাজা মহাপদ্মনন্দ তিনি এক ছাতার তলায় প্রথম নিয়ে এসেছিলেন। এবং শেষ যিনি নিয়ে এসেছিলেন তিনি হচ্ছে আরেকটু বড় পুরোপুরি জায়গাটা নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন অশোক। ঠিক আছে? তো তাহলে তাকে বলা হতো, মহাপদ্মনন্দকে কি নামে ডাকা হতো? একরাট বলে ডাকা হতো, তাকে বিরাট বলে ডাকা হতো, সর্বক্ষত্রান্তক। ক্ষত্রান্তক মানে ক্ষত্রিয়দের, যেহেতু সব ক্ষত্রিয়দের মেরে তিনি সিংহাসন লাভ করেছিলেন, তাই তাকে বলা হতো সর্বক্ষত্রান্তক। এবং এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কিছুদিন আগে আমি ডব্লিউবির কোয়েশ্চেন সেটে বা ডব্লিউবিসিএস এর কোয়েশ্চেন সেটে আমি দেখেছি প্রথম মহান ঐতিহাসিক সম্রাট কে ছিলেন ভারতবর্ষের ওই সময়কালীন প্রথম মহান ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? সেটাকে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ তার সাম্রাজ্যকে বহু দূর পর্যন্ত বিস্তৃত করেন। সব থেকে বড় যেটা তিনি তৈরি করেছিলেন সেটা হচ্ছে বিশাল আর্মি তৈরি করেছিল, বিরাট আর্মি তৈরি করেছিল। এখানে দেখতেই পাচ্ছ 2 লাখ পদাতিক বাহিনী। নন্দবংশে যখন ইয়ে হয় তখন তারপরে 2 লাখ পদাতিক বাহিনী, 20,000 অশ্বারোহী, 3,000 রণহস্তি, বিশাল একটা আর্মি গঠন করেছিলেন। এবং এই বিশাল আর্মি যেহেতু ছিল, সেহেতু তার কোনো রকমের কোনো প্রবলেম হতো না। মানে পুরো উত্তর ভারত তিনি এই আর্মির বলেই তিনি দখল করেছিলেন। আর যে মগধের সব থেকে বড় জিনিস কি জানো? মগধের জিওগ্রাফিক্যাল এরিয়াটাই ছিল, মানে রাজগীর, প্রথম থেকে তো রাজগীর ছিল। রাজগীর কেন, মগধের কেন উত্থান হলো? মগধের উত্থান হয়েছে ওই কারণে, মগধের ভৌগোলিক জায়গাটা খুব সুন্দর ছিল। মগধ 5টা পাহাড় ঘিরে মগধ, তার আশেপাশে রয়েছে নদী। তো কাউকে যদি মগধকে অ্যাটাক করতে হয় তাহলে হয় পাহাড় পেরিয়ে আসতে হবে, না হলে নদী পথে দিয়ে যেতে হবে। এবং মগধের অর্থনীতি কেন স্ট্রং হয়েছিল? কারণ নদী পথে যাতায়াত করা, নদী পথে তাম্রলিপ্ত, যেহেতু অঙ্গ নিজের মধ্যে এনে নিয়েছিল, পোর্ট ছিল এই দিক দিয়ে, পুরো ব্যবসা করার পোর্ট কি ছিল? তাম্রলিপ্ত, মানে এখন যেটা আমাদের পশ্চিমবঙ্গের তমলুক বা আমরা যেটাকে হলদিয়া এখন পোর্ট বলি, সেই পোর্ট থেকে পুরো ওইদিকে দক্ষিণ এশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করা, সমস্ত কিছু সেই করতে পারতো শুধুমাত্র তাদের ভৌগোলিক অবস্থানের জন্য। এবং এই ভৌগোলিক অবস্থানের জন্যই রাজগীর আর পাটালিপুত্রকেই তারা বেছে নিয়েছিল তাদের রাজধানী হিসেবে। যে 5টা পাহাড় দিয়ে ঘেরা, চারিপাশে গঙ্গা, এদিকে গঙ্গা, সোন, কোশি, এই সমস্ত নদী দিয়ে ঘেরা একটা জায়গা, সেই জন্য এটার এত মাহাত্ম্য ছিল। এবং শুধুমাত্র এই কারণেই যে রাজারা তো মহান ছিলই, তাছাড়াও ভৌগোলিক অবস্থানের কারণেও কিন্তু মগধের উত্থান হয়েছিল। তো তারপরে এই এত বড় আর্মি দেখে, মানে একটা ধারণা এরকমও বলা হয় যে এত বড় আর্মি দেখে আলেকজান্ডার পর্যন্ত ফিরে গেছিল তার এক্সপ্যানিস্ট, মানে পাঞ্জাব পর্যন্ত এসে, সেই সিন্ধু নদের এপার পর্যন্ত এসে তারা ফিরে গেছিল। যদিও এর সঙ্গে অনেক আরো কনস্পিরেসি থিওরি রয়েছে। সেখানে কৌটিল্য ছিল, কৌটিল্যের অনেক চাল ছিল বা কিছু ছিল, কৌটিল্যের বুদ্ধির জন্য মৌর্য সাম্রাজ্য স্থাপন করে চন্দ্রগুপ্ত মৌর্য, তার সেই কারণেই কৌটিল্য তোমার কি করেছিল, আলেকজান্ডারকে হারিয়েছিল, আলেকজান্ডারকে ফিরে যেতে বাধ্য করেছিল। এই থিওরিগুলো নিয়ে আমরা পরে আসবো, যখন মৌর্য সাম্রাজ্য পড়াবো তখন আসবো। কিন্তু মহাপদ্মনন্দর ইতিহাস এই জায়গাটাতেই। এবার মহাপদ্মনন্দের 8 পুত্র ছিল। 8 পুত্রের মধ্যে সব থেকে যে কনিষ্ঠ পুত্র ছিল সেটা হচ্ছে ধনানন্দ। পরপর রাজা হচ্ছে ধনানন্দ। এদের রাজত্বকাল কত? 364 থেকে ধরতে পারো 324 পর্যন্ত। তো ধনানন্দ ছিল প্রচন্ড অহংকারী একজন রাজা, এবং সমস্ত টাইপের, মানে দেখছে যে সমগ্র উত্তর ভারত আমার কাছে, একজন রাজার কাছে যদি এরকম অবস্থা থাকে যে আমার কিছুই করতে হবে না, আমার কোনো রাইভালরি নেই, আমার কেউ কিচ্ছু করতে পারবে না, আমার বিরাট আর্মি রয়েছে, সুতরাং সে কি করবে? সে সারাদিন বিলাসিতায় ডুবে থাকতো। মানে সুরাপান করা থেকে, মদ খাওয়া থেকে শুরু করে, নৃত্য দেখা থেকে শুরু করে, প্রচুর বিবাহ, মহিলাদের সঙ্গে থাকা, এই সমস্ত কিছুতে তার জীবন অতিবাহিত হতো। ঠিক সেই সময়ই কি হয়েছিল না, বাইরের থেকে আক্রমণ করেছিল আলেকজান্ডার। এবং সেই আলেকজান্ডারের বাইরে থেকে আক্রমণ করার খবর নিয়ে গেছিলেন কে? আমাদের কৌটিল্য। যা মানে এবং কৌটিল্য থেকে বলা হয় এরকম যে কৌটিল্যকে এই খবর যখন তিনি ধনানন্দের কাছে নিয়ে যায়, পুরোপুরি একদম সভার মধ্যে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন ধনানন্দ, এবং বলেছিলেন যে কারো ক্ষমতা নেই যে আমাকে হারায়। এবং সেই দিনই কৌটিল্য
পণ করেছিল যে এই ধনানন্দের সিংহাসন আমি সরাবোই সরাবো। সেখান থেকে তিনি প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তকে সেখান থেকে তিনি তৈরি করা শুরু করেন এবং ধনানন্দকে অপসারণ করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কার হাত ধরে? চন্দ্রগুপ্তের হাত ধরে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল হিস্ট্রি। মানে হিস্ট্রিটা বললাম, হিস্ট্রি যদি ক্রোনোলজিক্যালি পড়ো তাহলে হিস্ট্রিটা অনেক সুন্দর এবং হিস্ট্রিটা মনেও থাকে খুব সুন্দরভাবে এবং খুব মজার ঘটনা এর ভিতরে ঘটেছে, সেগুলোও জানা যায় কি মজার ঘটনা ঘটেছে। ঠিক আছে না? তো ধনানন্দ শেষ হবে কোথায়? ধনানন্দ কার কাছে হারবে? ধনানন্দ হারবে হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে। তো আজ এই পর্যন্তই রাখবো, কারণ মৌর্য সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য, সেখান থেকে আমরা শুরু করবো। নেক্সট দিন যেটা শুরু করবো সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য থেকে আমরা শুরু করব। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার অজাতশত্রু, দেখো অজাতশত্রু এখানে একটা জিনিস বলতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে অজাতশত্রু কি করে এত রাজ্য, সব থেকে বেশি এখানে যদি পরাক্রমী দুজন রাজা ধরা হয় সেটা হচ্ছে অজাতশত্রুকে আমরা ধরবো, মহাপদ্মনন্দকে ধরবো, বিম্বিসারকে ধরবো। তিনজন হচ্ছে পরাক্রমশীল রাজা, সব থেকে বেশি পরাক্রমশীল রাজা ছিল। তো অজাতশত্রুর কাছে দুটো জিনিস ছিল তখন, মগধের কাছে যদি অজাতশত্রুর কাছে তাহলে অজাতশত্রুর পরবর্তীকালে সব রাজাদের কাছে থাকবে দুটো অস্ত্র ছিল, যে অস্ত্র আর কোনো জায়গায় ছিল না। সেটা হচ্ছে দুটো অস্ত্র, তার মধ্যে একটা হচ্ছে রথ মাসুলা। বাহুবলী সিনেমাতে একটা ইয়ে দেখায়, দেখেছো? ওই যে বাহুবলী সিনেমাতে যে ইয়ের ভাই ছিল, কি বলে, বাহুবলীর যে ভাই ছিল, যে জোর করে মানে বাহুবলীর এগেনস্টে যে কনস্পিরেসি করেছিল, সে একটা দেখবে চ্যারিয়েট নিয়ে যায়, তার সামনে এরকম তোমার ব্লেডের মতো চাকার মতো ঘুরছে। ঠিক আছে, ব্লেডের মতো ঘুরছে এবং সামনে যত সৈন্য আছে সব কেটে ফাঁক। তাকেই বলা হয়, কি বলা হয়? রথ মাসুলা। সেই যন্ত্রটা ছিল, সেই যন্ত্রটা অজাতশত্রুর কাছে ছিল। সুতরাং বাহুবলীতে যেটা দেখিয়েছে সেটা খুব একটা ভুলভাল কিছু দেখেনি। আরেকটা যন্ত্র ছিল, সেটাকে মহাশিলা কণ্টকা। ঠিক আছে না? এই মহাশিলা কণ্টক মানে কি? ওই যে সেখানে দেখেছিল বাহুবলীতে, আবার দেখেছিল যে ওই পাথরের বড় বড় গোলা টেনে ফেলতে হবে তোমার শত্রুদের কাছে, যাতে শত্রুদের হাতিতে করে যদি আসে বা রথ নিয়ে আসে সেখানে পড়বে এবং সেখানে মারা যাবে। ঠিক আছে? তো এই দুটো অস্ত্র কিন্তু অজাতশত্রুর কাছে ছিল এবং মাঝে মাঝে পরীক্ষায় আসে যে এই দুটো অস্ত্র কার কাছে ছিল, অজাতশত্রু কোন দুটো অস্ত্র ইউজ করতে। একটা হচ্ছে রথমুসালা আর একটা হচ্ছে মহাশিলা কণ্টকা। তাহলে এই হচ্ছে আজকের মগধের উত্থানের এক ছোট্ট হিস্ট্রি। মগধের উত্থান বা মগধের পতন। মগধ সাম্রাজ্য একটা বিরাট সাম্রাজ্য ছিল ওই সময়। ঠিক আছে, আমাদের ইতিহাসে মগধ সাম্রাজ্য বিরাট বড় সাম্রাজ্য। তো প্রথম তিনটে বংশ সেটা এইখানে, তারপরে শুরু হবে মৌর্য বংশ, তারপরে মৌর্য বংশের পরের থেকে কিছু বাইরের থেকে কিছু ডাইনেস্টি আসবে যারা এসে দখল করবে, তারপরে গুপ্ত সাম্রাজ্য আসবে। এইভাবে আমরা মৌর্য সাম্রাজ্যকে শেষ করব। ঠিক আছে, মানে মগধের হিস্ট্রি আমরা এইভাবে শেষ করব। তাহলে আজকে এইটুকুই, নেক্সট আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।